বাসার আসসালামু আলাইকুম লোকজনের স্যার। একটু ওয়ালাইকুম আসসালাম। বাসার লোকজন একটু অসুস্থ থাকার কারণে ক্লাস টাস নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছিল আর কি। যাই হোক, মোটামুটি থাকবে এসব। কালকে একটু ডক্টরের কাছে যেতে হয়েছে, যার কারণে কালকে ক্লাসটা একটু মিস দিতে হয়েছে আর কি। একজন লিখছিলেন যে আহ, রোজার মাসে বা সামনে ঈদ, যার কারণে ক্লাস না হলে ভালো হতো আর কি। সবার কি একই রকম মত কিনা? বা ঈদের আগে তো আপনাদের এক সপ্তাহ এখনো সময় আছে, বা আপনারা ঈদ নিয়ে ব্যস্ত কিনা ঠিক বুঝতে পারছি না, কারণ সবাই তো মনে হয় বাসায় থাকেন। যদি মনে হয় যে এই সময়টায় ক্লাস করবেন না, ঈদের পরে ক্লাস করবেন, সেটাও বলতে পারেন। কিন্তু মনে হয় বাসায় তো থাকছেন, নাকি বেরোচ্ছেন কি? স্যার আমার ক্লাস করতে কোনো এই সমস্যা থাকে নেই। না। আচ্ছা। জি স্যার, ক্লাস করতে আহ, কোনো সমস্যা নেই। জি স্যার, ক্লাস সেটা না, ওটাই বললাম আর কি। ঈদের আগে আপনাদের ঈদ তো দেরি আছে, মোটামুটি দেরি বলতে অত বেশি দেরিও নেই। আমরা যদি এই সপ্তাহটা ক্লাস করি তাহলে তো সমস্যা হওয়ার কথা কি জানি না আর কি। আর মনে হয় স্যার এই সপ্তাহে বললে। মনে হয় করা যায় ক্লাস। হ্যাঁ, মানে এই সপ্তাহে ক্লাসটা মনে হয় করা যায় আর কি, এই সপ্তাহে। আচ্ছা স্যার, এই সপ্তাহে ক্লাসটা করা যায়। আচ্ছা, এই সপ্তাহে ক্লাস করলে না, সেটাই বলছিলাম। বললো ইয়ে অলিউল্লাহ যে, উনি বললেন যে ক্লাস বন্ধ হলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি যে আপনারা তো বাসায় থাকছেন, বন্ধই বলা যায়। মানে এমন কোনো এখন গ্যাদারিংও কেউ হচ্ছে না, বা আই থিঙ্ক সো, মানে এই সময়টাতে যে প্যান্ডামিক টাইম, আপনারা কারো বাসায় যান কিনা, বা কেউ আপনাদের বাসায় এখন আসে কিনা, বা ঈদের ওরকম আগের মতো সেই আমেজটা আছে কিনা, সেটাও আর বুঝতে পারি না। কারণ এই যে সময়টা চলছে, এই সময়টাতে আসলে কোনো কিছু উপভোগ করা যায় না, সারাক্ষণই বাসায় তো থাকতে হয়। তো মনে হলো আর কি যে যদি ক্লাস করেন সেটা করলেও করতে পারেন, আর যদি মনে হয় যে রিল্যাক্স নিতে চান বা যেভাবে চলার, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো সেই কারণে বললাম আর কি যে ক্লাস বন্ধ হওয়া কি দরকার আছে কি নেই, সেটা নিয়ে একটু জানার চেষ্টা করলাম। যদি বলেন তাহলে আজকে পরে, যে ঈদের পরেই ক্লাস নেওয়া হবে এমন হতে পারে, আর না হলে এই সপ্তাহটা ক্লাস হতে পারে, তারপরে ঈদের পরে হতে পারে। স্যার এই সপ্তাহে বলতে তো স্যার মানে বুধবারটা শুধু আছে স্যার। হ্যাঁ, মানে আর দুইটা ক্লাস যদি হয় ঈদের আগে, জি তাহলে মনে হয় একটু, মানে আপনার একটু ইন্টারেস্টটা করলেন আর কি। মানে রেনেসারটা মোটামুটি যদি একটু দুইটা ক্লাস আজকে সহ যদি তিনটা ক্লাস একটু শেষ করে দেওয়া যায়, তাহলে অন্য একটা এক্সামে আমরা যেতে পারি। স্যার, ওইটাই তাহলে ভালো হবে স্যার, কারণ স্যার আমরা তো মোটামুটি অনেকটাই পিছিয়ে আছি তো। হ্যাঁ কারণ আমাদের স্যার ডিপার্টমেন্টের স্যার প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো এগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। আমাদের যেমন ড্রয়িং এন্ড বিল্ডিং এর একটা রুটিন শেষ হয়ে গেছে। আর স্যার ওই হিসেবে চিন্তা করতে আচ্ছা। গেলে আসলে থিওরি আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। সেটাই বলছি আর কি, যেহেতু আমরা একটু পিছিয়ে আছি, যেহেতু ঈদটাকে ঈদ তো সামনে আছেই, কিন্তু সেই অনুযায়ী আমাদের একটু ক্লাসগুলো আগে, যেটা সপ্তাহে খোলা থাকলে দুটো ক্লাস নেওয়া যেত, এখন প্যান্ডামিকের টাইমে সবাই যেহেতু বাসায়, সেহেতু আমরা 2 থেকে 3টা ক্লাস সপ্তাহে যেতেই পারি। মানে এতে সমস্যা হওয়ার কথা না। কারণ আগে সীমাবদ্ধতা ছিল এরকম, লেকচার থিয়েটারটা অলমোস্ট ব্যস্ত থাকে, আপনাদের লেকচার থিয়েটারেই ক্লাসটা করাতে হয়। তো এই জন্য সপ্তাহে 2টা দিন বরাদ্দ থাকে প্রত্যেকটা টিচারের জন্য। তো সেই রুটিন মোতাবেক আপনাদের ক্লাস নিতে হয়। না হলে যদি এরকম হতো 3টা ক্লাসও আপনাদের জন্য নেওয়া যায় না, তা না। সেটা মানে খুব বেশি প্রেশারাইজড কোনো কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সপ্তাহে 2টা থেকে 3টা ক্লাস যদি স্যার, হয় একটা কোনো কথা সমস্যা ছিল। হওয়ার। বলেন।
স্যার আসলে কি যে জি স্যার, এটা ঠিক যে আমরা পেন্ডামিকের টাইমে বাইরে যাচ্ছি না, কিন্তু স্যার ফর সাম রিজন আমাদের অনেককেই হচ্ছে যে স্যার 8 তারিখের মধ্যে আমাদের দেশের বাড়ি চলে যেতে হবে। স্যার এটা অনেকটা বাধা ধরা নিয়ম হয়ে গেছে। তো স্যার এখন মানে স্যার এই সপ্তাহ একটা ক্লাস করার পরে স্যার 8 তারিখের পর থেকে আসলে স্যার আমাদের মানে অনেকেরই দেখা যাবে যে আমরা অনেক বেশি গ্রামে চলে গিয়েছি, তখন নেটের অনেক বাজে অবস্থা থাকে স্যার। তো স্যার আসলে এই সপ্তাহ একটা ক্লাস করে যদি আমরা আবার ঈদের পরে শুরু করি তাহলে আমাদের অনেকেরই বেনিফিট হয় স্যার। অনেকে তো লজ্জায় বলতে পারছে না, কিন্তু স্যার আসলে আমাদের অনেক সুবিধা হতো আমার স্যার কোনো ওই ব্যাপারটা। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, এই কারণে বলছি যে আপনারা যদি আমি বলছি না ঈদ কাটানো যাবে না, আমি কিন্তু আপনাদের প্রেশারাইজ করিনি, আমি আপনাদের সাথে কাছ থেকে মতামত চাচ্ছিলাম। যদি একটা কি দুইটা ক্লাস হয় ঈদের আগে তাহলে বেটার। 8 তারিখের আগ পর্যন্ত যদি আপনাদের ক্লাস করতে হয় বা ক্লাস করে আপনারা যেতে চান, ইটস ওকে, কোনো কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা কোনো মানে বাধা নেই। আমি বলছিলাম যে ঈদের পরেও যদি যদি আপনাদের ক্লাস না হয়, 2 থেকে 3টা যদি ক্লাস না হয়, তাহলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের জায়গাতে অনেকটা পৌঁছে যাব। যে পৌঁছানোর যে বিষয়টা, সেটা পৌঁছানো সম্ভব যদি আমরা সপ্তাহে 2টার জায়গায় একটা ক্লাস বাড়াই, মানে 3টা ক্লাসের দিকে যদি যাই, তাহলে সেটা সম্ভব। আর হ্যাঁ, ওই যেরকম বলছিলাম আমরা অনেকটা পিছিয়ে আছি, এটা যেমন ট্রু, প্র্যাকটিক্যাল ক্লাস সবসময় একটু আগেই থাকে অলওয়েজ, মানে থিওরি ক্লাসটা সবসময় পিছিয়ে থাকে বলতে মানে থিওরি ক্লাস সবসময় তার গতিতে চলতে থাকে এবং একটা সময় গিয়ে কোর্সের আগেই সেই জিনিসটা কমপ্লিট হয়। কিন্তু আমি চাই যেটা, সেটা হচ্ছে যে কোর্সের আগে কমপ্লিট হওয়া মানে তাড়াহুড়া কমপ্লিট হওয়া না, যে আমি ধাপ ধাপ করে পড়িয়ে গেলাম, স্টুডেন্টরা বুঝলো কি বুঝলো না সেটা আমার দেখার বিষয় না, তা না। আমি চাই যে একটু সময় নিয়েই যেন আপনারা একটু সুইটেবল টাইমটাও পান, সেই সময়টা বোঝার একটা ব্যাপার থাকে, কোশ্চেন করার একটা ব্যাপার থাকে, সেগুলো পেয়েই যেন আপনারা বুঝে শুনেই যেন আরেকটা ইয়ারে আপনারা উত্তীর্ণ হওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা হওয়াটা মানে একটা ভালো দিক মনে হয় আমার কাছে। তো সেই দিক থেকে চাই না খুব তাড়াহুড়া করে আপনাদের উঠিয়ে দেই, না বুঝিয়ে উঠিয়ে দেই, সেটা চাই না, কিন্তু ক্লাস একটু বাড়াতে চাই। বাড়ানোর মানেই হচ্ছে যে এমন না যে আপনারা খুব তাড়াহুড়া করে কোর্সটাকে কমপ্লিট করা, তা না। মানে তাহলে সময়টা একটু বাড়লো আর কি, যে আপনাদের হয়তো বা একটু রিল্যাক্স টাইমটা যেটা থাকে, সেই টাইমটা থেকে 3টা দিন একটু বিজি টাইম কাটালেন আর কি, সেটা বলছি। আর 8 তারিখের আগে, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ, তাই তো? আজকে যদি 3 তারিখ হয়, তাহলে আমরা মাঝখানে আরেক 8 তারিখের আগে যদি করতে চাই, তাহলে আরো 2টা ক্লাস নিতে পারি যদি আপনাদের আপত্তি না থাকে। একটা ক্লাস তো এমনিই পাই, 2টা ক্লাস নেওয়া যেতে পারে। সবাই কি মানে সেটাতে তো কোনো আপত্তি নেই না? না স্যার, নিতে পারেন স্যার, সমস্যা নেই স্যার, আমরা রাজি আছি। আচ্ছা না স্যার, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই তাহলে কোনো। আজকে আমরা একটু স্লাইডের দিকে যাই, যে সাবজেক্টটা পড়াবো সেই স্লাইডের দিকে মানে গিয়ে দেখি মানে কতটুকু পড়ানো যায় বা কতটুকু আপনারা বুঝতে পারেন, সেটার উপরে দেখা যায় কতক্ষণে আমরা ক্লাস আগাতে পারি। আমি একটু বিস্তর নিয়ে পড়ানোর চেষ্টা করি, কিন্তু সময়টা অনেকটা বেশি সময় যায়। তো বোর হলে বলবেন যে বোর হচ্ছি বা কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা। স্লাইডটাকে সবাই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা একটু মানে রেনেসার 2টা দিক আছে, একটা হচ্ছে ইতালি কেন্দ্রিক রেনেসা, আর একটা হচ্ছে আপনার ইতালির বাইরের রেনেসা।
আর রেনেসার মধ্যে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে আর্লি রেনেসা, তারপরে মিডল রেনেসা এবং হাই রেনেসা। আবার অনেক সময় আর্লি রেনেসা এবং হাই রেনেসার দিকেও আমরা কথা বলতে পারি, খুব মিডলের জায়গাটা খুব সামান্য। তা আমরা মানে রেনেসাটা অনেকটা বিশাল বড়, আমরা ইতালি রেনেসাটা পড়বো, তার আগে আমরা আর্লি রেনেসাটাকে জানবো, তারপরে আমরা হাই রেনেসাতে চলে যাব। যদি আর্লি রেনেসার দিকে যদি আপনারা খেয়াল করেন, আমি আর্লি রেনেসাটাকে একটু গথিকের সাথে মিল রেখে সাইডটা একটু সাজিয়েছি। গথিকটাকে খুব ইম্পর্টেন্সি দিচ্ছি এই কারণে, কারণ আপনারা গথিক পিরিয়ডটা মনে হয় পড়ে এসেছেন, তাই তো? গথিক পিরিয়ডে কিছুটা পেইন্টিং স্যার। আপনারা দেখেছেন যে গথিক পিরিয়ডের পেইন্টিং গুলো কিরকম। এখন যদি আপনারা রেনেসা পিরিয়ডের সাথে গথিক পিরিয়ডটাকে যদি পার্থক্য জায়গায় আসতে চান, তাহলে বেসিক্যালি কি ধরনের পার্থক্য জায়গাটা আপনারা বুঝতে পারবেন, যে আসলে পার্থক্য জায়গাটা কি বলতে পারবেন কি মোটামুটি? যদি বা আপনার হয়তো পড়ানো হয়নি, তারপরও ব্যাপারগুলো সম্পর্কে আর একটু পরে জিজ্ঞেস করাই মনে হয় ভালো। তারপর একটা আচ্ছা যাই হোক, মানে একটু পরেই জিজ্ঞেস করি, কিন্তু ব্যাপারগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। সেটা হচ্ছে যে রেনেসা পিরিয়ডের সবচেয়ে গথিক পিরিয়ড থেকে যদি রেনেসাটাকে আমরা আলাদা করতে চাই, কতগুলো জিনিস আসে, যে একটা হচ্ছে কি রিয়েলিজম, হিউম্যানিজম, তারপর হচ্ছে আপনার অ্যানাটমিক্যালি যে অ্যাপ্রুভ যে বডিজের যে ব্যাপারটা, যেটা গ্রিক এবং রোমান থেকে যে নেওয়া, সেটার একটা ব্যাপার থাকে, পার্সপেক্টিভ, লাইট শেড এবং নেচার অ্যান্ড রিয়েলিটি, উইকনেস অফ চার্টস, এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যানসেন্ট আর্ট ইনফ্লুয়েন্স। তো এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি রেনেসার সময় ছিল। রিয়েলিজম বলতে আপনারা কি বুঝতে পারেন? রিয়েলিজম ব্যাপারটা আসলে কি? মানে রিয়েলিজমের একটা ব্যাপার আছে, একটা রিজম আছে, কিন্তু রেনেসাঁ পিরিয়ডে রিয়েলিজম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সার্কামস্টেন্সের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে সোসাইটিতে আসলে মানে সোসাইটিতে যেরকম একটা জিনিস বিলং করে, মানে গথিক পিরিয়ডে দেখবেন একটা বাধা ধরা নিয়ম ছিল। গথিক পিরিয়ডের পেইন্টিং গুলোতে একটা বাধা ধরা নিয়ম, ব্যাপারটা এরকম, যেটা হচ্ছে যে স্বাধীনতার ব্যাপারটা খুব কম, মানে স্বাধীন চেতনা নিয়ে আপনি ছবি আঁকতে পারবেন না, বা ওরকম করে করা হতো না। বেসিক্যালি সেই সময়টাতে ধর্ম যেহেতু ছিল, ক্যাথলিক পিরিয়ডটা ছিল, চার্চ ভিত্তিকই ব্যাপারটা ছিল সবচেয়ে বেশি, কিন্তু ক্যাথলিক পিরিয়ডের এদের কিছুটা গোড়া ব্যাপারটা সবচেয়ে বেশি ছিল, মানে অর্থোডক্স ব্যাপারটা সবচেয়ে বেশি ছিল, যে তাদের মধ্যে যেই চাহিদাটা ছিল মানে ছবি আঁকার ক্ষেত্রে, মানে তাদের রিকোয়ারমেন্টের জায়গা, সেটা হচ্ছে যে আপনার একটু আধ্যাত্মিকতা থাকতে হবে। এখন আধ্যাত্মিকতা জিনিসটা আসলে কি, তাই না? আধ্যাত্মিকতার ব্যাপারটা তো আপনাদের বুঝতে হবে, যে আধ্যাত্মিকতা জিনিসটা সম্পর্কে যদি একটু ধারণা দেই, মানে আবার পুনরায় যাব স্লাইডটাতে, একটু আধ্যাত্মিকতা দেখেন। গথিক পিরিয়ডে যে জিনিসটা ছিল, প্রতিটা ফিগারের মাথার পিছনে একটা হলো টাইপ জিনিস আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু দেখবেন যে এটা সুপিরিয়র টাইপের কোনো কিছু বোঝানো। আধ্যাত্মিকতা ব্যাপারটা বোঝানোর জন্য যে এই আধ্যাত্মিক, আমরা যেমন সিনেমাগুলোতে যদি আমরা দেখি, কোনো দেখবেন ইন্ডিয়ান চ্যানেলগুলোতে অনেক ধরনের আইকোনোগ্রাফি বা রিলিজিয়াস পার্সপেক্টিভের অনেক সিরিয়াল চলে, দেখবেন একটু দেবদেবীকে বোঝানোর জন্য, আধ্যাত্মিকতা বোঝানোর জন্য, অ্যাজ এ হিউম্যান বিং, শরীর মানুষের মতো সবকিছু, কিন্তু তাকে আলাদা করে বোঝানোর জন্য তাকে কি করা, একটা আইকোনোগ্রাফি করা বা একটা সিম্বলিক জিনিস ক্রিয়েট করা হতো। এই সিম্বলিক ব্যাপারটা হচ্ছে যে হলো যে ব্যাপারটা, যে পিছনের দিকে যে রাউন্ড গোল্ডেন কালারের যে রাউন্ড, এই ব্যাপারটা দিয়ে আধ্যাত্মিকতা বোঝা, মানে তার থেকে, মানে একটা হিউম্যান বিং এর থেকে উনি আলাদা, মানে তার একটা নিজস্ব পাওয়ার আছে, নিজস্ব একটা যা বলবে তাই ঘটবে, এরকম একটা ব্যাপার থাকে, মানে একটা গডের কাছাকাছি সম্পৃক্ততা করা। এটা কিন্তু গথিক পিরিয়ডের একটা রিকোয়ারমেন্টের ব্যাপারটা ছিল, কিন্তু রেনেসাঁ পিরিয়ডে এসে এই হলো ব্যাপারটা উঠে যায়, অ্যাজ এ হিউম্যান বিং এর কথা বলতে শুরু করে, মানে মানবতাবাদের কথা বলছে। এই ফার্স্ট টাইম মানে ধর্মটাকে রাখছে, কিন্তু ধর্মের মধ্য দিয়েও একটা মানবতাবাদের ব্যাপার বা গল্পটা মানবতাবাদের, সেটা আমরা আস্তে আস্তে ঢুকলেই বুঝতে পারবো যে মানবতাবাদের ব্যাপারটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো। মানে হয়তো একটু এখন আমরা এখন ঢুকছি তো, যার কারণে
বুঝতে হয়তো বা একটু সময় নিবে, কিন্তু দেখবেন প্যারালালি বুঝে ফেলছেন যে আসলে কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করতে যাচ্ছি বা কোন জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আর একটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখবেন এই সময়টাতে ফিগারগুলো একটু গথিক পিরিয়ডের ফিগারগুলো এলিভেটেড টাইপের, মানে আর্লি রেনেসাঁসের কথা বলছি। একটা জিনিস আরেকটা জিনিস মাথায় দিয়ে রাখি, সেটা হচ্ছে যে টাইম পিরিয়ডটাকে আপনারা যখন দেখেন তখন কিন্তু দেখবেন যে রেনেসার যে টাইম, সেই সময় মানে আর্লি রেনেসার যে টাইম, গথিক পিরিয়ডের টাইমও কিন্তু সমসাময়িক। এতে ব্যাপারটা এরকম যে একটা ইজম শেষ হওয়ার পরে আরেকটা ইজম শুরু হয়, একটা ইজম শেষ হওয়ার আগে আরেকটা ইজম প্যারালালি চলতে থাকে, মানে এটা হচ্ছে সময়ের একটা আবেদন। দেখবেন একটা গ্রুপের মতো, আপনার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেন, একটা গ্রুপ কি বিলুপ্ত হয়ে যাওয়ার পর আরেকটা গ্রুপ তৈরি হয় তা না। গ্রুপ ছিল নিসা স্যারদের সময়কার অনেক আগে, তো সেই সময় ওই সময় গ্রুপটা বিলুপ্ত হওয়ার পরে আরেকটা গ্রুপ তৈরি হয় না, সময় গ্রুপটা চলাকালীন একটা ঢাকা প্রিন্টার ক্লাব নামে একটা গ্রুপ চালু হয়েছিল। এরকম এক ধরনের কি থাকে, মানে এই গ্রুপ বা এই ইজম গুলো ক্রিয়েট হওয়ার পিছনে ঘটনাগুলো অনেকটা একই রকম, যে একাডেমিক সেকশন থেকে বের হয়ে আরেকটা জায়গাতে যাও। ইজম গুলোর সিস্টেম হচ্ছে কয়েকজন এক মনের মানুষ একত্রিত হয়ে একটা আন্দোলন ক্রিয়েট করে যে এইভাবে করা যাবে না, আমরা নতুন ভাবে চিন্তা করবো। এই নতুন চিন্তা করার যে প্রয়াসটা, তখনই একটা গ্রুপও ক্রিয়েট হয় বা এক ধরনের ইজম ক্রিয়েট হয়। ইজম হতে গেলে একটা ম্যানিফেস্টো থাকতে হয়, যে কি কি ম্যানিফেস্টোর উপর ভিত্তি করে তারা এই ইজমটা চালাচ্ছে বা এই ইজমটা চলছে। তো ইজমের ব্যাপারটা হচ্ছে কোনো গ্রুপের মতো না, সমসাময়িক একত্রিত আর্টিস্ট তাদের মন মানসিকতা একই পর্যায়ে যাওয়ার পর তারা এরকম একটা সিদ্ধান্ত নেয় বা এরকম জিনিসের উপনিবেশিক ব্যাপারটাতে নিমজ্জিত করে নিজেদের, এবং সেই সময়টাতেই তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো চালাতে থাকে। এটা হচ্ছে ইজমের ব্যাপার। আর ইজম অনেকদিন পর্যন্ত চলে, মানে যুগের পর যুগও চলতে পারে, বছরের পর বছর চলতে পারে, কিন্তু হুট করে সেটা বিলুপ্ত হয়ে যায় না, গ্রুপ হুট করে বিলুপ্ত হতে পারে। এটা হচ্ছে পার্থক্যের বিষয়। আর এই ফিগার গুলোতে খেয়াল করে দেখেন একটু এলোভেটেড টাইপের, মানে আমি বলছি একটু লম্বাটে। আর রেনেসের সময় ফিগার গুলো দেখবেন একটু বলা যায় জিম টিমে যে যায় যেরকম মানুষ, সেরকম একটা ব্যাপার থাকে। কারণ গ্রিক ফিলোসফিতে বা মাইথোলজিতে দেখবেন ফিগারকে সবচেয়ে আদর্শ ফিগার ভাবে আপনার রিপ্রেজেন্ট করা হয়েছিল সোসাইটিতে, এবং এই আদর্শ ফিগার ব্যাপারটার মধ্যে কিন্তু একটা কি ছিল, একটা ম্যাথমেটিক্যাল হিসাব ছিল, যেটা আপনারা কোচিং এর সময় হয়তো বা করে এসেছেন, 6.5 মাথার সমান একটা ফিগার হবে, তাই তো? তো এই যে 6.5 মাথা বা 7.5 মাথার যে ফিগারের যেই রুল রেগুলেশন বা অ্যাক্টিভিটিস, এবং ফিগারের আদর্শ ফিগার কি দিতে বা গ্রিক যে ফিলোসফি, তাদের এই ব্যাপারটা ছিল। এবং গ্রিকের মধ্যে সবচেয়ে ব্যাপার ইয়ে ছিল, যেটা দেখবেন ওই সময়টাতে সব বেশিরভাগই ফিগার গুলো একটু নুড টাইপের ছিল। কেন? কারণ তারা বিলিভ করতো যে একটা মানুষের ড্রেসের থেকে বড়, সবচেয়ে বড় ড্রেস হচ্ছে তার স্কিন। সেজন্য তাদের বিউটিটাই হচ্ছে এই নুড টাইপের থাকাটা বা ড্রেস ব্যাপারটা, তাকে মানে ড্রেস আপ করাটাই সৌন্দর্য ব্যাপারটা হিসেবে নন্দন তত্ত্বের মধ্যে ছিল না গ্রিকের। যার কারণে তারা ওই স্কিনটাকেই বিলিভ করতো, মানে নান্দনিক দিক থেকে স্কিনটাকে ওইভাবে নিত, যে সবচেয়ে বড় ব্যাপারটাই হচ্ছে এটা। তো এটা রেনেসার দিকে এসে যেহেতু ইতালিতে হচ্ছে, সেহেতু তারা গ্রিক এবং রোমানদের যে ফিলোসফি গুলো ছিল এবং তাদের যে স্টাইল ছিল, সেটারই আসলে কি করলো, নতুন ভাবে পুনর্জীবিত করলো। মানে এটাকে আমরা রেনেসা বলা হয় না রিবার্থ, মানে আপনি নতুন করে জন্ম নিলেন। নতুন করে জন্ম নেওয়া মানেই হচ্ছে যে আগের যে প্রিভিয়াসলি যে ব্যাপারগুলো ছিল সেটা ভুলে যাওয়া না। নতুন করে জন্ম নেওয়া মানে হচ্ছে পুরনো জিনিসটাকে আবার নতুন করে চিন্তা করা। ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চের মতো, ইটস লাইক থিসিস বা পিএইচডির মতো, যে নতুন করে আপনি কোনো কিছু সৃষ্টি করতে পারছেন কিনা। এখন নতুন করে হুট করে কি সৃষ্টি করবে,
নোটগুলোকে সৃষ্টি করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো রেনেসা সেই জিনিসটা বেসিক্যালি। এখন এটা হচ্ছে রিয়েলিজম, হিউম্যানিজমের কথা বললাম, আপনার অ্যানাটমিক্যালি যেই অ্যাপ্রুভ বডিজ এর কথা যেটা বলছি, গ্রিকের কথা যেটা, সেটাও আপনি ক্লিয়ার করা হলো। পার্সপেক্টিভের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর কিন্তু খেয়াল করে দেখেন পার্সপেক্টিভের ব্যবহার ছিল না। গতিক পিরিয়ড নিশ্চয়ই আপনারা পড়ে আসছেন, গতিক পিরিয়ডে কিন্তু পার্সপেক্টিভের ব্যাপারটা ছিল না, কিন্তু রেনেসাতে আপনি এসে পার্সপেক্টিভের ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি দেখতে পারবেন। এবং এই পার্সপেক্টিভের ব্যাপারটা প্রথম ওয়ান পয়েন্ট লিনিয়ার যে পার্সপেক্টিভ, এটা নিয়ে আসছে হচ্ছে মাসাস্ট্রো যে আর্টিস্ট, উনি প্রথম ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের মানে লিনিয়ার পার্সপেক্টিভের ব্যবহার শুরু করেন। ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ মানে বোঝেন তো? না বোঝেন না? বোঝেন? স্যার যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে সুবিধা হতো সবার জন্য। হ্যাঁ, সেজন্য বলছি ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ মানে কি, বুঝতে পারেন কি না পারেন না সেটা যদি বুঝতে না পারেন, এর জন্য আপনাকে বলছি। আমি বলছি যে স্যার ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ আসলে জিনিসটা কি আমি বুঝি না। অনেকেই এই যে একজন দায়িত্ব নিয়ে বলতে পারছেন যে অনেকে লজ্জার কারণে বলতে পারেন না। আমার কথা হচ্ছে লজ্জার কারণে এখানে এটা বলতে যেটা আমি বুঝতে পারছেন না সেটা সংশয় করার কিছু নেই। ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে যে আপনি যখন রেল লাইনের দিকে দাঁড়ানোর পর দুইটা রেখাই এক বিন্দুতে মিলিত হয়, তাই তো? সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ, মানে একদিকে মুভ করে যে পার্সপেক্টিভটা ক্রিয়েট হচ্ছে। আবার অনেক সময় তিন দিক থেকে পার্সপেক্টিভ ক্রিয়েট হতে পারে, যেমন একটা চেয়ারের ক্ষেত্রে যেটা হয়, সেটা কিন্তু ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ না, এটা হচ্ছে টু বা থ্রি টাইপেরও হতে পারে। এটা হচ্ছে স্পেস বুঝে কিভাবে চেয়ারটাকে রাখছেন তার উপর ডিপেন্ড করে সেই পার্সপেক্টিভটা গুলো ক্রিয়েট হয়। মানে আপনার পায়ের উপরে, মানে যে চেয়ারটা বসে থাকে, চেয়ারের উপরে বসার পরে দেখবেন যে তিনটা জিনিস তিন দিকে গেছে, যার কারণে একটা চেয়ার বসতেছে, সেটাকে ওয়ান লিনিয়ার পার্সপেক্টিভে হিসাব করলে চলবে না। আর ট্রেনের লাইন যখন দেখছেন, শুধু লাইন, ট্রেনের লাইনটা যখন দাঁড়িয়ে আছেন, যখন দুইটা বিন্দু দুইটা লাইন একসাথে গিয়ে মিলিত হয়ে যাবে একটা হরিজন্টাল লাইনের দিকে গিয়ে, তখন সেটা ওয়ান লিনিয়ার পার্সপেক্টিভে পরিণত হয়। এটা যেমন ওয়ান লিনিয়ার পার্সপেক্টিভে পরিণত হচ্ছে, কি হচ্ছে, সামনের দিকে বড় হয়ে একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। কিন্তু চেয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, চেয়ারের ক্ষেত্রে একটু ডাইমেনশনাল জায়গাটা একটু ডিফারেন্ট। এটাকে লিনিয়ার পার্সপেক্টিভে ব্যাপার বলা হচ্ছে যে এটা করেছে হচ্ছে মাসাচ্চো, মানে এটা নোট করে রাখেন, MASSACCIO। মাসাচ্চো হচ্ছে ফার্স্ট পেইন্টার বা আর্কিটেকচার দিকে উনি খুব নাম করা ছিলেন, যে ওয়ান পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভের আসলে জনকই প্রথম উনি। তার পরবর্তী সময়ে অনেকেই পার্সপেক্টিভ ব্যবহার করেছে। এই পার্সপেক্টিভ হচ্ছে ব্রুনোচেল্লি, মানে উনি একটা ড্রয়িং এর জিনিসটাকে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য মানে পার্সপেক্টিভের ব্যাপারটা নিয়ে এসেছি। তো সেই দিক থেকে প্রতিটা ক্ষেত্রেই আগে যেটা ছিল ফ্ল্যাট, সারফেস গুলো ফ্ল্যাট ছিল, পার্সপেক্টিভ ছিল না। যেমন আমরা আবারও যদি আগের ছবিতে ফিরে যাই, এখানে দেখুন ফ্ল্যাট সারফেস, নট পার্সপেক্টিভ। তো এটাকে আমরা কেন আর্লি রেনেসা বলছি, কারণ আমি বললাম না রেনেসা পিরিয়ডের একজন আর্টিস্ট, মানে আর্লি রেনেসার একজন আর্টিস্ট দেখা গেল যে আপনার ইয়েতে তো কাজ করে থাকতে পারে, গতিক পিরিয়ডে তো কাজ করে থাকতে পারে, তারপরে সময়ের ইয়েতে গিয়ে আমি এই সময়টাতে পড়ে গেলাম। এখন আপনারা একটা যখন গ্রুপ করলেন, এখন পর্যন্ত আপনাদের এই সময়টাতে নবী স্যার বেঁচে আছে, বা আপনার একটা স্টাইলে কাজ করছেন, হুট করে ওই স্টাইলে আপনার নবী স্যারকে ইনভাইট করলেন, ওই স্টাইলে নবী স্যারও কাজ করলো আপনাদের মতো করে, তাহলে কি আগের জয়নুল আবেদিনের সময়টা ভুলে যাবে? তো এটা একটা সময় মানে পার হতে হতে, যেমন পাবলো পিকাসোর কথা যদি বলি, উনি তো অনেক বছর বেঁচে ছিলেন, উনি চারটা ইজম দিয়ে গেছেন, চারটা ইজমে উনি কাজ করেছেন, যার কারণে বলা যায় না উনি বেসিক্যালি কোন ইজমের, কিন্তু স্পেসিফিক্যালি সবচেয়ে বেশি কাজ করেছেন হচ্ছে কিউবিজমের সময়, যার কারণে উনাকে কিউবিজম আর্টিস্ট হিসেবে পরিচিত সবচেয়ে বেশি। কিন্তু ওনার কোনো ধারাতে কোনো জায়গাতে এমন কোনো কাজ করেন নাই যে কাজগুলোতে মানে চারটা ইজম সম্পর্কে
উনি জ্ঞান নেন না, সব জায়গাতে ওনার একটা পদচারণ আছে। রবি ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। তো সুতরাং এটা একটা ব্যাপার। তো আমি বলছি যে মানে আমরা যখন এই কাজটা নিয়ে মানে আলোচনা, যেহেতু কাজটার মধ্যে দেখবেন উনি গতিক পিরিয়ডেও ছিলেন, আবার আর্লি রেনেসার দিকে, কিন্তু এটাকে হাই রেনেসার দিকে ফেলা যাবে না, কারণ হাই রেনেসার ম্যানিফেস্টোটা বা কারিকুলামের যে ব্যাপারটা সেটা একটু ডিফারেন্ট, বা ওর যে বৈশিষ্ট্যটা আর একটু হাই। তো সেই দিক থেকে এতে আমরা গথিককেও বলতে পারি এবং আর্লি রেনেসার কথা বলতে পারি, কারণ সময়টা যে সময়টাতে উনি আঁকছেন তখন আসলে আর্লি রেনেসার সময়টা চলছে। তো সেই দিক থেকে এটা একটা ব্যাপার যে এই সময়টাতে দেখবেন যে গথিক আর্লি রেনেসার দিকেও রেনেসার ভাবের থেকে গথিকের ভাবটা বা রেসে সবচেয়ে বেশি ছিল। তো যার কারণে কাজের দিক থেকে যদি আপনি খেয়াল করে দেখেন, পার্সপেক্টিভের ব্যবহারটা সেই সময়টাতে তেমন একটা ছিলই না, একদম ফ্ল্যাট সারফেস ছিল। মানে পার্সপেক্টিভের এখানে তেমন একটা খেয়াল করে দেখেন, আকাশের দিকে যদি তাকান অত বেশি সারফেসের ব্যাপারটা কিন্তু তেমন একটা মানে পার্সপেক্টিভের ব্যাপারটা তেমন একটা নাই, একটা টেক্সচারের খেলা আছে। তো যার কারণে এটা একটা ফ্ল্যাট সারফেসকে ডিমান্ড করে, মানে একটা ফ্ল্যাট ফ্ল্যাট একটা ব্যাপার থাকে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে রেনেসার সময়তে পার্সপেক্টিভের ব্যবহারটা বেসিক্যালি শুরু হয়। আর এটা হচ্ছে লাইট এন্ড শেড। লাইট এন্ড শেডের ব্যাপারটাও কিন্তু দেখবেন যে এই সময়টাতে গথিক পিরিয়ডে লাইট এন্ড শেডের মানে এ যে বসে আছে এর কিন্তু তেমন একটা শেড একটা পাওয়া যায় না। মানে এখানে যদি খেয়াল করে দেখেন জামার আমরা যখন একটা জিনিস দেখি, এ ফিগারের শেডটা তার উপরে পড়ার কথা, কিন্তু সেগুলো কোনো কিছুই পড়ছে না। দেখবেন যে একটা ও মানে কল্পিত বলা যায় বা ইনব্যালেন্স টাইপের একটা আলো এসে, মানে সুপিরিয়র টাইপের একটা আলো এসে হুট করে গায়ের উপরে পড়েছে, কিন্তু তার কোনো লাইট এবং শেডের কোনো ব্যবহারটা কিন্তু তেমনটা পাওয়া যায় না। তো সেই দিক থেকে লাইট শেডের যে ব্যাপারটা সেটা কিন্তু রেনেসার সময় দেখবেন, হাই রেনেসার দিকে যখন দেখবেন বা ইতালিয়ান রেনেসার সময় সবচেয়ে বেশি মাত্রায় এই ব্যবহারটা শুরু হয়, মানে স্টার্ট করছে। যার কারণে এটাকে রেনেসা মানে এই নতুন ভাবে যে দেখার যে দৃষ্টিকোণ এত কিছু আসতেছে সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে নেচার এবং রিয়েলিটি। ওই সময়টাতে মানে হুট করে যখন ফিগার গুলোকে বসানো হয় দেখবেন একটা পাহাড়ের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছে, নেচারের সাথে যে সামঞ্জস্যর যে ব্যাপারটা, মানে একটা ফিগার যখন একটা নেচারের সাথে বসানো হচ্ছে সেটার মধ্যে একটা সামঞ্জস্যতা ব্যাপার নেই, একটু ইনব্যালেন্স টাইপের আছে। হুট করে একটা পাহাড় উপরের দিকে উঠে গেল, আবার নিচের দিকে নেমে গেল, আবার ফিগার গুলো কোথায় বসে আছে, তারপরের ফিগারটা কোথায় বসে আছে সেটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না। এবং দেখবেন বেশিরভাগই অ্যাঞ্জেলদের যখন দেখা যায় একটু ভাসমান অবস্থায়, বেশিরভাগই ভাসমান অবস্থায় থাকে, বা যারা বসে আছে তারাও একটু ভাসমান, মানে ব্যালেন্স নেই, ইনব্যালেন্স টাইপের। কিন্তু রেনেসার সময়ে এই ইনব্যালেন্স টাইপের ব্যাপারটা খুব কম, ন্যাচারালিস্টিক জায়গাটা সবচেয়ে বেশি। ন্যাচারালিস্টিক তখনই হয় যখন আপনি একটা ব্যালেন্সের জায়গায় থাকেন, মানে আপনি একটা নেচারে আছেন কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি একটা নেচারে আছেন কিন্তু মনে হচ্ছে উঠছেন, তখন কিন্তু ব্যাপারটা ন্যাচারালিস্টিক মনে হয় না। ওই ন্যাচারালিস্টিক মানেও যে পিছনে নেচার থাকবে ব্যাপারটা এরকম না। রিয়েলিজম মানেই হচ্ছে যে রিয়েলিস্টিক হতে হবে, ব্যাপারটা ওই ব্যাপারটা ক্রিয়েট করে না। রিয়েলিজম মানে হচ্ছে বর্তমানে কি চলছে বা কি ঘটনা ঘটছে তার উপরে ভিত্তি করে সেটাকে ক্রিয়েট করা। তো রেনেসার সময় দেখবেন যে ফিগার গুলো বা যিশুকে যখন দেখানো হচ্ছে বা জিসাসকে যখন দেখানো হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে দেখানো হচ্ছে, একবারে ন্যাচারালিস্টিক। কথা বুঝতে পারছেন? মানে সাধারণ মানুষ যেরকম করে চলে, সাধারণ মানুষ যেরকম করে থাকে ঠিক সেরকম করে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখবেন যে একটু আধ্যাত্মিকতার ব্যাপারটা সবচেয়ে বেশি থাকে। আর হচ্ছে উইকনেস অফ চার্চ, আমি যেটা বলছিলাম যে ক্যাথলিকদের উপরে ডিপেন্ডেন্ট ছিল। কেন ছিল এটা আপনাকে বুঝতে হবে। কেন ছিল? ছিল হচ্ছে এই কারণে পেট্রোনাইজ করতো ক্যাথলিকরা, মানে চার্চ ভিত্তিক পপ বা ক্যাথলিক যারা ছিলেন তারাই হচ্ছে আর্টিস্টদের পেট্রোনাইজ করতেন। এন্ড পেট্রোনাইজ যারা করেন তারা তাদের কথাই তো আমাদের শুনতে হবে, শুনতে হবে না? এই সময়টাতে যদি আপনি খেয়াল করে দেখেন, এখন তো চার্জের কথা বলছি না, গভর্নমেন্টের জায়গায় যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে কি হচ্ছে, তাহলে আপনি টোটাল যে ছবির পরিমাণ দেখবেন রাষ্ট্রীয় ছবি সবচেয়ে বেশি, বঙ্গবন্ধু বা তার আমলাতন্ত্রের জায়গা বা পলিটিক্যাল সিচুয়েশন, এমপি, তারপরে হচ্ছে পিএম এর ছবি, প্রাইম মিনিস্টারের ছবির কথা বলছি,
এই ছবিগুলো সবচেয়ে বেশি। কেন? কারণ পেট্রোনাইজ করছে তারা, পেট্রোনাইজ করছে বলেই তো আপনি তাদের ছবি আঁকছেন। যদি আজকে যদি পেট্রোনাইজ না করতো, আর্টিস্টদের যদি টাকা পয়সা না দিত, বা ওনারা যদি চলতে না পারতো, বা এই কাজগুলো যদি তারা না করাতো, তাহলে কিন্তু আর্টিস্ট এই ধরনের ছবি আঁকতো না। এটা স্বাভাবিক কথা। তো পেট্রোনাইজ করছে হচ্ছে চার্চরা, চার্চ যারা পেট্রোনাইজ করছে, ক্যাথলিক যারা পেট্রোনাইজ করছে, তাদের মতো করেই, তাদের চাওয়ার মতো করেই কিন্তু ছবিগুলো আঁকতে হবে। যার কারণে একটা চার্চের প্রতি যে দুর্বলতা, সেই দুর্বলতাটা কিন্তু সবচেয়ে বেশি ছিল। আবার এক্সপ্লোরেশনের যে বিষয়টা, সেটা বেশি ছিল হচ্ছে গথিক পিরিয়ডে। কিন্তু এই উইকনেসটা আপনার রেনেসার সময়ে এসে চার্চরা যে পেট্রোনাইজ করতো না তা না, কিন্তু সেটাতে একটা আর্টিস্টের স্বাধীনতা ছিল। আর্টিস্ট কি করে সেটাকে এক্সপ্লোর করতে চায় বা কি করে সেটা দেখতে চায়। সাথে সাথে দেখা গেল যে ব্যাংকে সেই সময়টাতে একটা, এটাও নোট করে রাখেন, সেটা হচ্ছে সেই সময়টাতে ব্যাংক একটা খুব বিখ্যাত একটা ব্যাংক ছিল মেডিসি ফ্যামিলির। সেই ব্যাংক যারা ব্যাংকার যারা ছিলেন, বা মেডিসি গ্রুপের বা মেডিসি ফ্যামিলিরা সবচেয়ে বেশি আর্টদের পেট্রোনাইজ, চার্জের পরে তারাই সবচেয়ে বেশি পেট্রোনাইজ করতে শুরু করে। এমন একটা সময় চলে আসে যে সময়টাতে চার্জ আর তেমন একটা পেট্রোনাইজ করতো না বললে চলে, কিন্তু বেশি পেট্রোনাইজ করতে হচ্ছে আপনার মেডিসি ফ্যামিলি। তারা কিন্তু বেসিক্যালি তাদের জাত সূত্রে তারা ছিল ব্যাংকার। তো এই মেডিসি ফ্যামিলি প্রায় 100 আর্টিস্টকে ওনারা পেট্রোনাইজ করেছিলেন, রেনেসাঁ থেকে শুরু করে ব্যারক পর্যন্ত, ব্যারক পিরিয়ড পর্যন্ত পেট্রোনাইজ। এদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চিও ছিল, উল্লেখযোগ্য হিসেবে অনেক আর্টিস্টের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চিও ছিল। তো সেই ক্ষেত্রে তারা কি পরিমাণ আর্ট কালেক্ট করেছে এবং কি পরিমাণ পেট্রোনাইজ করেছে চার্জের পরে, এবং তাদের পরিমাণ প্রচুর পরিমাণে টাকা ছিল। যার ফলে যেটা হয়েছে, পলিটিক্যাল দিক থেকে, তারপরে রাজতন্ত্রের দিক থেকে মেডিসি ফ্যামিলি একটা বিশাল বড় ফ্যামিলি থাকার কারণে, টাকা যেহেতু অনেক ছিল, যার কারণে তাদের কথায় বা সোসাইটিতে তাদের কথার একটা মান্য ব্যাপারটা সবচেয়ে বেশি ছিল। যারা যা বলতো সেটা মানতে বাধ্য ছিল। এই চার্চরাও বাধ্য ছিল, রাজতন্ত্রের যারা ছিল তারাও বাধ্য ছিল, এবং পলিটিক্যাল সিচুয়েশনও তারা হ্যান্ডেল করতো, যেহেতু তাদের প্রচুর পরিমাণ টাকা। তো পলিটিক্যাল সিচুয়েশনের দিকে বলা যায় এই ফ্যামিলিটা খুব একটা মানে বৃহৎ মানে একটা জায়গা দখল করে আছে সত্যি, কিন্তু তারপরেও যদি মন মানসিকতা না থাকতো পেট্রোনাইজ করা, বা আর্ট কালচারের দিকে যদি এত ভালো দিকের না থাকতো, তাহলে কিন্তু আর্টিস্টরা এত ভালো পজিশনে যেতে পারতো না। তো সেই ক্ষেত্রে মেডিসি ফ্যামিলিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হিস্ট্রিতে, মানে আর্ট সেক্টরের হিস্ট্রিতে। তো সেটা আমরা পরবর্তীতে দেখবেন অনেক ছবিতে মেডিসি ফ্যামিলিকে নিয়েও অনেক আর্টিস্ট ছবি এঁকেছে। মাইকেল অ্যাঞ্জেলো থেকে শুরু করে রাফায়েলরা পর্যন্ত মেডিসি ফ্যামিলিকে নিয়ে অনেক ছবি এঁকেছে, যেহেতু তারা পেট্রোনাইজ করতো। তো এটা হচ্ছে এক্সপ্লোরেশনের যে জায়গাটা, এক্সপ্লোর করার যে বিষয়টা, সেটা অনেকটাই এই যে রাজতন্ত্র থেকে, মানে এই চার্চ ভিত্তিক থেকে ব্যক্তিতান্ত্রিক যে ব্যাপারটা, আমি যেটা কি কথাটা এই কারণে বললাম যে ফ্যামিলিগত ছবি, যেটা আগে কখনো হয়নি। গথিক পিরিয়ডে দেখবেন একটা রিলিজিয়ান পার্সপেক্টিভে ছবি আঁকা হতো, কিন্তু এখন আমার ছবি আঁকতে হবে, আমার টাকা আছে, আমার ফ্যামিলির ছবি আঁকতে হবে, আমি কিভাবে দরবার চালাচ্ছি সেই ছবি আঁকতে হবে। সেই দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শুরু করে। তো এই এক্সপ্লোরেশনটা রেনেসাঁ পিরিয়ডে এসে সবচেয়ে বেশি দেখা যায়। আর অ্যানসেন্ট আর্ট ইনফ্লুয়েন্স, ওই যে অ্যানসেন্ট আর্ট ইনফ্লুয়েন্স হচ্ছে রোম এবং রোমান এবং হচ্ছে গ্রিককে বোঝাচ্ছি। তো ওই অ্যানসেন্ট পিরিয়ডের যেই আর্ট ছিল বা যে ফিলোসফি ছিল, তার একটা কিন্তু ইনফ্লুয়েন্স রেনেসাঁ পিরিয়ডে সবচেয়ে বেশি মাত্রায় প্রভাব বিস্তার লাভ করে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? আছেন তো সবাই নাকি নাই? জি স্যার আছে। মাঝে মাঝে মনে হয় আমি আছি আর কেউ নেই, এই জন্য মাঝে মাঝে পড়াতে গেলে বুঝতে পারি না। আচ্ছা, আমরা এবার আর্টিস্টের দিকে আসি। এটা হচ্ছে জিওত্তো বন্দেন। এই আর্টিস্ট জিওত্তোর নাম আপনারা মনে করেন যে মোটামুটি গথিক পিরিয়ডে পড়েছেন কিনা আমি জানি না, মানে গথিক পিরিয়ডে ওনার একটা ভালো জিওত্তোর নাম শোনা যায়, এবং আর্লিতে রেনেসাঁর সময়
কিছু বলছিলেন? স্যার অনেকে হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছিল স্যার, আপনাকে বলার চেষ্টা করছিলাম, হয়তোবা তখন শুনতে পেয়েছি কিনা জানি না। স্যার ওরা ইয়ে করছে, মানে ক্লাসে ঢুকতে পারছে না। অনেকেই মেসেজ করছে, কোথায় করছে? স্যার আমাকে আমাদের গ্রুপে দিচ্ছে যে স্যার আমাদেরকে আহ, মানে ক্লাসে ঢুকতে দিচ্ছে কিনা, বা স্যারকে একটু বলতে বলছে। আচ্ছা, ঢুকতে বলেন। আমি বলছিলাম যে ইয়েতে থাকাকালীন ঢুকতে পারাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আচ্ছা, আসতে বলেন। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে এখানে মেডিচি ফ্যামিলি যেটা বলছি স্যার, এটা কি আসলে মানে ব্যাংকার পরিবার গুলাই ছিল, নাকি না স্যার একটা মানে সম্ভ্রান্ত পরিবারকে এই নামে সম্বোধন করা হচ্ছে জাস্ট? বেসিক্যালি তারা মার্চেন্টেজার ছিল। মার্চেন্টেজার থেকে তারা আচ্ছা একটা স্যার। ব্যাংক ক্রিয়েট করে। ব্যাংক ক্রিয়েট করার পরে তারা হচ্ছে যে ওই সময়টাতে ফার্স্ট ব্যাংক ক্রিয়েট হয়। মানে আগে কখনো ব্যাংক ক্রিয়েট হতো না, মানে তৈরি হয়নি আর কি। তো ওইটাই ফার্স্ট ব্যাংক ক্রিয়েট করার পরে তারা সম্ভ্রান্ত হয়ে উঠে ব্যাংকারের মধ্য দিয়ে, বুঝতে পারছেন? প্রথম জি ছিল স্যার। মার্চেন্টেজার, মানে ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী থেকে তারা একটা ব্যাংক খুলে, ব্যাংকের মাধ্যমে তারা পরিচিতি লাভ করে, প্রচুর পরিমাণে অর্থ লেনদেন হয় এবং এত পরিমাণ টাকা আর্ন করে যে আর্নের বেশিরভাগ অংশটাই আর্টিস্টদের পিছনে ব্যয় করতে। এটা তাদের একটা বড় গুণ ছিল, বুঝতে পারছেন? তো যার কারণে এরা পপুলার হয়েছে। কি আমি বলছি, তার মেডিচি ফ্যামিলি পপুলার এই কারণেই আর্টিস্টদের প্রেক্ষাপটে, যেমন বেঙ্গল গ্রুপ, বেঙ্গল, তাই তো, বেঙ্গল ফাউন্ডেশন আর্টিস্টদের একটা সময় প্রচুর পরিমাণে কি করতো, পেট্রোনাইজ করতো না? আবুল খায়ের জি স্যার। লিটুর কথা বলছি, জানেন কি না? তাদের নামটা হ্যাঁ। শুনেছেন কি? আপনারা তো একবারে এই সময়কার অনেক কিছুই এখন জানেন না, এই কারণে মুশকিল হয়ে পড়ে রিলেট করা। আচ্ছা, সবাই কি ঢুকে গেছে? আর কি কেউ আসবে? মেবি না স্যার। আচ্ছা, যে আসার, আচ্ছা, দেখা যাবে না পরে। আচ্ছা, যেটা বলছিলেন এটা একটা প্রশ্ন যে মেডিচি ফ্যামিলি ওই কারণেই সবচেয়ে পরিচিত। তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনাকে জানালাম, যেটা বেসিক্যালি কি ছিল। হুট করে তো একটা মেডিচি ফ্যামিলি এসে আর্টিস্টদের সাথে প্রেক্ষাপট, ওদের কথা কি কেন শুনবে? শুনবে তো না। বেঙ্গল ফাউন্ডেশন তার একটা নিজস্ব জায়গা বা নিজস্ব ব্যাপার আছে বলেই তাদের কথা সবাই শুনে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখতে পাচ্ছি। তো ওই ক্ষেত্রে মেডিচি ফ্যামিলি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই সেক্টরটাতে। আচ্ছা, যেই ব্যাপারটাতে ছিলাম, দা জিওত্তর যে কাজ, জিওত্তর যে কাজ, সেটা হচ্ছে আমরা একটা কাজ নিয়ে একটা ডিসকাশন করি, সেটা হচ্ছে দা ল্যামিনেটেশন। ল্যামিনেটেশন মানে হচ্ছে আপনার, এটাকে কি বলে, অনেক সময় বিলাপ, মানে বোঝেন? ল্যামিনেটেশন মানে হচ্ছে যে বিলাপ করা। বিলাপ মানে হচ্ছে কান্না, বা কেউ চলে গেলে যে আমরা যেটা করি, বলি না যে দুঃখ প্রকাশ যেরকম করি, সেটারই হচ্ছে ব্যাপারটা বোঝানোর জন্য এই একটা ন্যারেটিভ আর্ট, এটাকে ন্যারেটিভ আর্ট বলছি। এরকম একটা আর্ট করেছেন জিওত্ত। এটা হচ্ছে চার্চ ভিত্তিক একদম পুরোপুরি একটা আর্টের বিষয়। একটু হোল্ড করবেন কেটে। মাউথের মেডিকেলের দিকে থেকে একটু ছাড়াই ওয়ান রেস্টুরেন্টের দিকে ঢুকবেন। ওয়ান রেস্টুরেন্ট, ওই যে সাইনবোর্ডের রেস্টুরেন্ট, সাইনবোর্ডের থেকে একটু আগে, সাইনবোর্ডের থেকে একটু আগে, আগে বাম দিকে যে রোডটা গেছে, আর মহিলা মাদ্রাসা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, একটু সামনে আসতেই ভুট্টু চত্বরের এখানে আয়েশা আমাকে ফোন দেন। আপনি মাত্র রওনা দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো এখানে, আপনি এসে আমাকে ফোন দিন। ঠিক আছে। হ্যাঁ সরি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই আর্টটাকে মানে উনি যেভাবে প্রকাশ করেছেন, যদি এটা চার্জ ভিত্তিক, তারপরে কিছুটা ব্যাপার থাকে। মানে একটা আর্ট সেক্টরে আপনার যখন মানে একটা আর্ট ক্রিটিসাইজ করতে যান বা ক্রিটিক্যাল অ্যানালিটিক্যালের দিকে যখন যান, তখন আপনারা আসলে বেসিক্যালি কতগুলো জিনিসের উপরে লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে আইকনোগ্রাফি, মানে যেটাকে আমরা সিম্বলিজম বলি, তারপরে কমিশন বা পেট্রোনাইজ যারা করে সেটা একটা ব্যাপার, কারা পেট্রন করছে, কেন করছে, সেই জিনিসের উপর লক্ষ্য রাখতে হয়। পলিটিক্যাল বা সোশ্যাল যে সার্কামস্টেন্সটা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যার দাঁড়ায় হচ্ছে একটা আর্ট সেক্টরের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন দেখি এই প্রেক্ষাপটগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে যে প্রেক্ষাপট যখন ছবির দিকে আমরা যখন বিচার বিশ্লেষণ করতে যাই, তখন কি দেখি? কম্পোজিশন দেখি, স্কেল দেখি, পিক্টোরিয়াল স্পেস দেখি, ফর্ম দেখি, কালার দেখি, টেক্সচার, সাইজ, এগুলো অনেক কিছু দেখতে শুরু করি। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়ায়। তো যারা করাচ্ছে তারা বেসিক্যালি ক্যাথলিক, আগেও বলেছিলাম। এখন সাবজেক্টের ম্যাটার আসলে কি? সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে যিশু খ্রিস্টের মৃত্যুর পর বা যে ঘটনাটা ঘটেছে, ক্রুসেড হওয়ার পরে তাকে নামানো হয়েছে, তার শেষ দেহা কীর্তির যে ব্যাপারটা, সেটা আসলে সবাই মিলে করছেন। দেখা গেল এখানে কি দেখা যাচ্ছে, দেখবেন যে যিশু মানে যে ধরে আছে মাদার, মাতা মেরি যে আর কি, ওনার উপরেই হচ্ছে যে উনি শুয়ে আছেন। খেয়াল করে যদি দেখেন যে উনি বেসিক্যালি যে শুয়ে আছেন এবং পাশে পায়ের যে উপরে মানে এই যে টোটাল মাঝে মাঝে বলি না ব্যালেন্স নেই অনেক সময়, যে তার আরেকজন মহিলার উপরে দেখবেন যে পা দিয়ে আছে বা পায়ের সামনে যে আছেন, সে হচ্ছে কে? এটা হচ্ছে আপনার ম্যাকডোনাল্ড, নাম শুনেছেন? মেরি ম্যাকডোনাল্ড। মেরি ম্যাকডোনাল্ড হচ্ছে বাইবেলে মেরি ম্যাকডোনাল্ডের কথা উল্লেখ আছে খুব সামান্য পরিমাণে। সামান্য পরিমাণে উল্লেখ আছে এই কারণে, কারণ যিশু যখন জন্মগ্রহণ করেন, তার একটা নারীর সাথে গোপন প্রেম হয়। উনি হচ্ছে মা, মানে মেরি ম্যাকডোনাল্ডের কথা যেটা বলা হয় সবসময় উল্লেখিত থাকে বাইবেলে। বললাম না, খুব কম কম জায়গাতে এটা উল্লেখ আছে, খুব সামান্য পরিমাণ। কারণ এটাকে তারা একটু খারাপ দিকটাকে মানুষ কি করে, একটু ইগনোর করার চেষ্টা করে। কিন্তু হিউম্যান বিং বা অ্যাজ এ হিউম্যান বিং এর মধ্যে এই চরিত্রটা কমন একটা চরিত্র। তাহলে দুটো জিনিস কিন্তু একটা মানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই, যে একটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করা মাত্রই অ্যাজ এ হিউম্যান বিং এর যে এরকম চাল চরিত্রগুলো থাকে, সে গড হোক আর যেই হোক, তার মধ্যে ওই হিউম্যানিজমের যদি চরিত্র না থাকে, তাহলে সে মানুষ হয়ে উঠে দাঁড়ায় না, মানে মানুষ হতে পারে না। তখন তো সে সেন্ট হিসেবে মানে গড হিসেবে দাঁড়িয়ে যায়। তো সেটা কিন্তু এই যে মানবতাবাদের কথা বলছে, এটা কিন্তু আরেকটা মানবতাবোধ, যে একটা গডের জায়গাতে মানুষ হিসেবে জন্ম নিয়ে সে মানুষের যেই ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে। মানে একটা মানুষের জৈবিক চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। হয়তোবা ঈশ্বরের সেরকম ব্যাপারটা নেই বা আমরা জানি না, বা আমরা ওনাকে মানে আকার ধারণ করতে পারি না, মানে তার কতখানি ব্যাপ্তি সেটা আমরা অনুমান করতে পারি না, তাই তো? মানে ঈশ্বর কি মানে গড বা ঈশ্বর বা আল্লাহ, এটা তো নিরাকার টাইপের, মানে আমরা জাস্ট ফিল করতে পারি যে উনি আছেন, কিন্তু আমরা ওনার মানে আকার বা প্রকৃতি সম্পর্কে ওইভাবে ধারণা করতে পারি না। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ যদি জেসাস যখন জন্ম নিলেন অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে জন্ম নিলেন, তো ম্যাকডোনাল্ড মেরি ম্যাকডোনাল্ডের সাথে তার একটা প্রণয় ছিল, যেটা সামান্য পরিমাণে পাওয়া যায়। এবং রেনেসা পিরিয়ড থেকেই বেসিক্যালি এই ঘটনাটা আসতে শুরু করে। এটা তার আগে কিন্তু বাইবেলে কিন্তু এগুলো নিয়ে আলোচনা হতো না, মানে গথিক পিরিয়ডে এসব নিয়ে আলোচনা হতো না, কিন্তু রেনেসা পিরিয়ডে এসব নিয়ে আলোচনা শুরু হয়। এবং এর হচ্ছে জন
জনের নাম শুনেছেন কিনা জানি না। জন হচ্ছে আপনার জেসাসের সবচেয়ে বেশি কাছের লোক ছিল, মানে বলা যায় একটু নারী সুলভ টাইপের ছিল, বা কিছু কিছু সময় ওনাকে নারী রূপে রিপ্রেজেন্ট করা হয়, কিছু কিছু সময় ওনাকে ছেলে হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু জেসাসের সাথেই থাকে জন, কিন্তু জন সবসময় একটু অলস প্রকৃতির থাকে, মানে সারাক্ষণ হয়তো ঘুমাচ্ছে বা রিল্যাক্স করছে, হয়তো বা হেলান দিয়ে জিসাসের দিকে কখনো কখনো পাওয়া যায়। মানে ক্যারেক্টারিস্টিকটাই এরকম যে তার সবচেয়ে প্রিয় এবং কাছের লোক ছিল জন। জন বিভিন্নভাবে আর্টিস্ট বিভিন্ন কায়দাতে তাকে রিপ্রেজেন্ট, মানে তাদের নিজস্ব চিন্তায় তাকে রিপ্রেজেন্ট করেছে, মানে আর্টের ক্ষেত্রে দিয়ে। তো এ হচ্ছে জন এবং এরা হচ্ছে ব্যাপটিস্ট, এই দুজন হচ্ছে ব্যাপটিস্ট। পিছনে যারা আছেন, যারা ফলো সাইন দেওয়া, তারা হচ্ছে একটা মানে গডের, সরাসরি গডের সাথে সম্পৃক্ত। আর পাশে যারা আছেন তারা হচ্ছে মানে কি সাধারণ মানুষ। এবং অদ্ভুত যে ব্যাপারটা, যে দুইজন সামনে যে ফ্রন্ট সাইডে দুইজন বসে আছেন, তারা আসলে কে বা কারা সেটা কখনোই আসলে জানা যায়নি, কিন্তু মানে এমন ভাবে বসে আছেন মনে হয় যে একবারে পুরোপুরি মানে ঢেকে বসে থাকার মতো অবস্থায়, এবং তারা কি করছেন সেটা আসলে বোঝা যায় না। খেয়াল করে দেখবেন একজন মাথার দিয়ে তার নিচে মাথায় হাত দিয়ে বসে আছে, কিন্তু অ্যাক্টিভিটিসটা পুরোপুরি তাদের আনার পিছনের কারণটা কি সেটা আসলে আদৌ এ পর্যন্ত জানার কোনো উপায় হয়ে দাঁড়ায়নি, কারণ তাদের চেহারাগুলো ওইভাবে রিপ্রেজেন্ট করা হয়নি। আর উপরের দিকে আকাশের দিকে দেখবেন যে অনেক অ্যাঞ্জেল, যারা জানতো যে জেসাস একটা সময় তার ক্রুসেড হবে, এবং এই ঘটনাতে আগে থেকেই জানতো, এবং তারা যখন জানতে পারে তাদের মধ্যে একটা হতাশার ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে, এবং সেই হতাশা দেখবেন যে একটু কান্না, বা অ্যাঞ্জেলরা আসলে সুখের মধ্যে দিয়ে নাই, মানে তাদের একটা বিপর্যয় ক্রিয়েট হয়েছে। এটা যেমন একটা ব্যাপার। এটা দেখেন এই যে পাহাড়ের যে ব্যাপারটা রক টাইপের, এটা কি একটু আকাশের দিকে উঠে গেছে, ইট ইজ লাইক আইকোনোগ্রাফি, মানে একটু সিম্বলিক টাইপের, যে ল্যান্ডের দিক থেকে মানে স্বর্গের পথগুলো একটু কিরকম, আমরা যখন গড থাকে কই, আমরা কি কখনো দেখিয়েছি পাতালের দিকে দেখিয়ে দিই না, আমরা সবসময় দেখবেন আকাশের দিকে দেখিয়ে দিই, গড উপরে থাকে, এরকম একটা ব্যাপার থাকে। তো সিম্বলিকের জায়গা থেকে এরকম রক রিপ্রেজেন্ট করাটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট, যে কি করে সেটাকে রিপ্রেজেন্ট করছে। উপরের দিকে যদি খেয়াল করে দেখেন একটা গাছ, সেই গাছটা একটু মৃত প্রায়, তাই তো। তো সেটা অনেকটা বলা যায় যে সময়টাতে জেসাস ক্রুসেড হয় সেই সময়টা শীতকাল ছিল, এটাকে শীতকাল হিসেবে রিপ্রেজেন্ট করার একটা বিশাল বড় ফ্যাক্ট। আরেকটা ব্যাপারও থাকে যে শীতকাল শেষে যখন স্প্রিং আসবে, আপনার বসন্তকাল আসবে, তখন সব পাতা আবার নতুন করে কি করবে, গ্রো করবে। তো এটা একটা সিম্বল। জেসাসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসেই ক্রিয়েট করা, তাই তো। সেটা কি মানে উপমা দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে মানে জেসাস আবার কি করবে, জেসাস হচ্ছে আবার মানে উনি মারা যাননি, উনি কি হয়েছিলেন যখন ওনাকে ক্রুসেড করে মারা গিয়েছিলেন, একটা পাথরের গুহার মধ্যে রেখেছিলেন, তখন আবার কি দেখলেন, সবাই দেখলেন যে উনি ওই গুহাতে নেই, সাদা কাপড় পরে আছেন, উনি বাইরে আবার সবার সাথে দেখা করেছিলেন, মানে উনি কি হচ্ছে আবার ফিরে এসেছেন। তো যার কারণে এটা একটা ব্যাপার যে কি করে সিম্বলিকের মধ্যে দিয়ে জেসাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে সিম্বলিক। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপারও কিন্তু, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলছে যে কি করে বাঁচতে হয় আবার কি করে মরতে হয়, এটা আমাদের এই অঞ্চলের বা সাবকন্টিনেন্টের লোকজন জানে। মানে কি, মানে হচ্ছে যে শীতকালের কথা বলছেন, যে কি করে বাঁচতে হয় আর কি করে মরতে হয়। শীতকালে দেখবেন সব গাছ পাতা ঝরিয়ে দিয়ে মরে থাকে, এই সময়টাতে দেখবেন নেচারের সাথে সাথে মানুষজনও কিন্তু এটা জরাজীর্ণ হয়ে থাকে, মানুষের মধ্যে কিন্তু কোনো স্পিড থাকে না, সেই স্পিড থাকে না। কিন্তু যখন আবার নতুন করে সজীবতে শুরু করে, মানে বর্ষা আসে, তখন মানুষের মধ্যে কি হয়, এক ধরনের প্রাণ চঞ্চল বা প্রাণের সঞ্চার হয়। ঠিক এই ফিলোসফিক্যাল যে থট, এই থটটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন সেই প্লেটোর সময় থেকে। প্লেটোর নাম তো শুনেছেন, প্লেটো
যেটা করেছেন উনি একটা স্কুল খুলেছেন। সেই স্কুলটার ফিলোসফিটাও ছিল, এটা যীশু খ্রিস্টের পূর্বের কথা বলছি, স্কুল অফ অ্যাথেন্স নামে যেটা একটা ছবি আছে, একটা পেন্টিং আছে, স্কুল অফ অ্যাথেন্স। এই স্কুল অফ অ্যাথেন্সটা যেটা ছিল, সেখানে কি করে মরতে হয় আর কি করে বাঁচতে হয়, সেটা হচ্ছে ওই স্কুলের মূল মন্ত্র ছিল ওইটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা অনেকটাই সিম্বলিক, আপনি মানে বুঝতে পারবেন না যে কি করে সিম্বল হিসেবে ক্রিয়েট করা হয়। অনেকটা হচ্ছে শাপলা ফুলের মতো। শাপলা ফুল দেখবেন তার 7 days অ্যাক্টিভিটিস থাকে। যখন দেখবে শাপলা ফুলটা দিনের বেলায় আপনার ফুটে আছে একবারে পুরোপুরি, মানে সকালবেলায় ফুটে আছে, তাহলে বুঝবেন যে এই ফুলটা আসলে মৃত। কিন্তু 2টার পর থেকে বা বিকালের থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই ফুলটা আবার ফুটতে শুরু করে, আবার সকাল হলে ভোরের দিকে এসে আবার বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার একটা প্রাণের সঞ্চার ঘটছে, বা তার মধ্যে এই অ্যাক্টিভিটিসটা দিয়ে বোঝা যায় যে একটা শাপলা ফুল বেঁচে আছে। তো সুতরাং এগুলো হচ্ছে সব সিম্বলের একটা বিশাল বড় ফ্যাক্ট। সেই দিক থেকে এটা একটা সিম্বল, মানে এই সিম্বল দিয়ে জেসাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। খন্ডে খন্ডে দেখেন যে মেরি ম্যাকডোনাল্ডের ব্যাপারটা, এটা হচ্ছে সেন্ট জনের কথা বলছিলাম, মাদার মেরির কথা বলছিলাম, এটা হচ্ছে ডিটেল। সেই ডিটেলের দিকে দেখবেন যে একটু যদি আরেকটু খেয়াল করেন, যদি আমরা একটু কালারের দিকে যাই, তাহলে কালারের দিকে তাহলে যদি যেতে চাই, দেখবেন যে বেসিক্যালি গথিক পিরিয়ডে বা রেনেসার সময় দেখবেন নীল আর কি হলুদ, এই 3টা কালার বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হতো প্রাথমিক কালার হিসেবে। এখন এটা হতে পারে রঙের পর্যাপ্ত পরিমাণের রং নেই, এটা একটা ব্যাপার। টিউবের মতো রং আসলে আপনারা এখন এত শর্টকাটে টিউবের রং পেয়ে যাচ্ছেন, রেনেসাঁ পিরিয়ডে রং তৈরি করতে হতো, যার কারণে এত রং তারা তৈরি করতে পারতো না, ক্ষুদ্র আকারে যা পেত এই বেসিক কালার দিয়ে তারা একটা ম্যানারিজমে গিয়ে দেখবেন অনেক কালার শুরু হয়, সেটা আলাদা একটা ব্যাপার। যাই হোক, সেটা বলছি না। আরেকটা জিনিসের ব্যাপারটা হচ্ছে যে গথিক পিরিয়ডে ফিগারগুলোর মধ্যে দেখবেন প্রাণের, মানে যদি আপনি খেয়াল করে দেখেন, যদি আমি এটাকেই বড় করে আপনাকে যদি দেখাই, একটা প্রাণ ফিগারের মধ্যে যেটা প্রাণ থাকে, যে আচ্ছা অ্যালাইভ, মানে রক্ত সঞ্চালন ঘটছে, এমনটা না, কেমন যেন একটা স্থবর টাইপের স্টোন বা মৃত মৃত টাইপের দেখবেন ব্যাপার থাকে। আধ্যাত্মিকতা বোঝানোর জন্য এই কাজটা করা হতো, মানে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করা হতো যে আধ্যাত্মিকতা। দেখবেন আধ্যাত্মিকতা কখনো যখন হুট করে আপনার সামনে একজন লোক আসলো বরফের মতো ঠান্ডা, তখন আপনি হাতটা ছেড়ে দিবেন, আরে এমন কেন, ওনার হাতটা এত ঠান্ডা কেন? তখনই মনে হবে যে উনি সুপ্রিম টাইপের কোনো কিছু, নাহলে ভূত প্রেতের টাইপের কোনো কিছু থাকে, এমন ব্যাপারটাই তো ঘটে। তো এটা গথিক পিরিয়ডে দেখবেন খুব ন্যাচারালিস্টিক না। তো সেই দিক থেকেও আমরা কিন্তু রেনেসাঁটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, মানে একটু হলেও মানে বুঝতে পারি যে রেনেসাঁটা আসলে কি, কেন আসলে। আমার কথাটা হচ্ছে আমি কেন এই জিনিসগুলো বোঝাচ্ছি, রেনেসাঁটাই বা কেন, কেন আমরা এটাকে রেনেসাঁ বলছি। হ্যাঁ স্যার, আসছি। রেনেসাঁ তো গায়েবী কোনো বিষয় না, যেটা হুট করে গায়েব, মানে ইয়ে থেকে একটা গড থেকে একটা কোনো কিছু নাজিল হলো আর আপনি এখানে এসে পড়লো, তখন থেকে রেনেসাঁ। রেনেসাঁ এমনটা না, রেনেসাঁটা কেন সেই ব্যাপারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যা পরের ছবিটা যদি যাই, এটা হচ্ছে ফ্রা অ্যাঞ্জেলিকো, তার একটা ছবি। উনিও বেসিক্যালি আর্লি রেনেসাঁর একজন আর্টিস্ট, খুব নাম করাই আর্টিস্ট আর্লি রেনেসাঁর দিকে। এটা হচ্ছে দ্য এডুকেশন, মানে ব্যাপারটা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যে এডুকেশন মানে হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে আপনাকে জানানো বা জাগান দেওয়া, তাই তো, মানে অ্যানাউন্সমেন্টের মতো। সেটা আসলে কি, মাতা মেরিকে একজন অ্যাঞ্জেল, সে যে স্বাভাবিক একজন
মানে মানুষ না বা হিউম্যান বিং এর মধ্যে উনি স্বাভাবিক না, সেই ব্যাপারটা উনি জানাতে এসেছেন। কেন? কারণ জেসাস মাতা মেরির গর্ভে জন্ম লাভ করবে, একজন মানে ভার্জিন মা, তার মধ্যে দিয়ে ওনার মধ্যে দিয়ে গড প্রদত্ত একটা সুপ্রিম ব্যাপারটা ক্রিয়েট হয়েছে বা আদেশ জারি হয়েছে। সেই আদেশ জারির যে বিষয়টা, যে জেসাস আসতে শুরু করেছে, সেটাই আসলে জানানোর চেষ্টা করছে। এই মানে ছবির মধ্যে এটাই হচ্ছে স্টোরি, কিন্তু স্টোরি খেয়াল করে দেখি যে থাকুক, তারপর একটা এমন একটা নত নত ব্যাপার থাকে, মানে উনি যে গড আর মায়ের সাথে যেমন হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে উনি গড, যার কারণে একটু মাতা মেরিকে সবসময় দেখবেন একটু নুয়ে থাকা বা সবসময় হাত দুটোকে জোর করে রাখার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় বেশিরভাগ ছবিতে। আরেকটা জিনিস দেখবেন যে এই ছবিটাতে পার্সপেক্টিভের যে ব্যবহার, সেটা খুব মানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে করেছেন আর কি, যার কারণে পার্সপেক্টিভের যে ব্যবহার শুরু হচ্ছে, সেটার জন্যই এই ছবিটাকে আপনাদের দেখানো, যে এডুকেশনের মাধ্যমে সুন্দর করে দেখবেন যে, এবং খেয়াল করে দেখেন রোমানদের যেই চার্চের যে বিষয়গুলো ছিল আর্টস টাইপের, আপনারা আর্কিটেকচারের জায়গায় পড়েছেন, গোথিক এবং হচ্ছে গ্রিক এবং রোমানদের যে আর্কিটেকচারাল ভিউ, সেটা কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যাচ্ছে। বা কলামের যে বিষয়টা, স্তম্ভের, সেগুলো কিন্তু ওই ফিলোসফি থেকে নেওয়া। তো অ্যানসেন্ট যে আর্ট রিপ্রেজেন্ট গুলো যেটা নিচ্ছে, বা আমরা যেটা বলছিলাম যে প্রাচীন যে শিল্পের যে ব্যাপারটা, সেটা আবার নতুন করে যে ব্যবহার হচ্ছে শিল্পের মধ্যে দিয়ে, সে কিন্তু ব্যাপারগুলো কিন্তু এই ইয়ের মধ্যে দিয়ে বারবারই উঠে আসতেছে। তো বোঝা যায় গ্রিক এবং রোমানদের যে ফিলোসফি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আজকে কি বেশিক্ষণ টাইম হয়ে যাচ্ছে? এই ক্ষেত্রে দেখবেন এটার মধ্যে দিয়ে একটু ইয়ে করি, দেখবেন ট্রিবিউটেড মানি, এটা হচ্ছে, এটা মাসাচ্চোর একটা ছবি। এইটা আমি মাসাচ্চোর কথা যেটা বলছিলাম, যেটা হচ্ছে 1 পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভ উনি প্রথম আবিষ্কার করেন। কিন্তু এই যে 1 পয়েন্ট লিনিয়ার পার্সপেক্টিভের যদি ব্যাপারটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখেন, জেসাসকে কেন্দ্র করে পার্সপেক্টিভ গুলোকে ক্রিয়েট করা হয়েছে, কারণ জেসাসকেই হচ্ছে মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে রেনেসাঁর সবচেয়ে আরেকটা বড় বৈশিষ্ট্য, ওই সময়টাতে দেখবেন মিডল পয়েন্ট কম্পোজিশন, মানে যে কম্পোজিশনের মধ্যে সাবজেক্টটাকে মিডলে রেখে কম্পোজিশনকে ছড়ানো। তো সেই ক্ষেত্রে সবসময় দেখবেন জেসাসকে মাঝখানে রেখে সবসময় কম্পোজিশন গুলোকে সাজানো হতো। তো এটা এই সময়টাতে করা হয় না, কারণ মিডল পয়েন্ট কম্পোজিশন দেখতে ভালো লাগে না। তো মিডল পয়েন্ট কম্পোজিশন রেনেসাঁর ক্ষেত্রে সবচেয়ে বেশি মাত্রায় দেখা যায়। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার দেখা যায় হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির লাস্ট সাফারের মধ্যে দেখবেন মিডল কম্পোজিশনের একটা বিশাল বড় প্রবণতা আছে। এই ট্রিবিউটেড মানির ব্যাপারটা হচ্ছে কি, মানে ট্রিবিউটেড মানি হচ্ছে কোনো জিনিসে কন্ট্রিবিউটেড করতে যাচ্ছেন একটা চার্চকে সংরক্ষণ করার জন্য, বা একটা চার্চকে নতুন করে সংস্কার করার জন্য একটা টাকার প্রয়োজন। সেই টাকাটা কোথা থেকে আসবে, কি আসবে, তার একটা স্টোরি। সেই সময়টা আমরা যেমন ঈশপের গল্প শুনেছিলাম, বাইবেলের ছোট ছোট অসংখ্য গল্প আছে। তো সেখানে জেসাস বলছে একজন যাও, যে নদীতে ইয়ে করো, সেখানে দেখবে একটা মাছ আসবে, সেই মাছের মুখটা খুললে তোমরা অনেকগুলো টাকা পাবে। এটা হচ্ছে মিথোলজিক্যাল একটা পার্ট, মানে মাইথোলজির কিছু গল্প থাকে না, সেই টাকা দিয়েই একটা চার্চ ক্রিয়েট হবে। এটা হচ্ছে গল্প। সেই ন্যারেটিভ গল্পটা নিয়েই বেসিক্যালি আপনার যে জিনিসটা হচ্ছে, সেটা এই ছবিটা ক্রিয়েট করা হয়েছে। কারণ কি, এই ছবিটা ধর্মভিত্তিক ছবির দেখবেন যে বেশিরভাগই ন্যারেটিভ প্রচন্ড পরিমাণে। কারণ ন্যারেটিভ হওয়ার পিছনে সবচেয়ে বড় ব্যাপার ছিল, চার্চের সবচেয়ে মূল উদ্দেশ্য ছিল, কারণ বাইবেল আপনার ইউরোপে ছাপানো যেত না,
ছাপানো যেত না, এই কারণে যেত না কারণ ইউরোপে ছাপাতে কস্টটা অনেক বেশি পড়তো, কারণ ইউরোপে তখন প্রিন্ট মেকিং এর ব্যবহারটা শুরু হয় না। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। যখন বাইবেলগুলোকে পুস্তক আকারে আপনার প্রিন্টেড করে নিয়ে আসতে হতো, সেটা আবার চীন থেকে করে নিয়ে আসতে হতো, কারণ চীনে একমাত্র প্রিন্ট করতো ওই সময়টাতে, এবং 105 এডিতে আপনার হচ্ছে প্রিন্টের জন্ম হয়েছে। মানে প্রিন্টের যে প্রসেস বা আবিষ্কারের যে ব্যাপারটা, কাগজ এবং মানে মুদ্রণ শিল্প, সেটা 105 এডিতে, মানে যিশু খ্রিস্টের আগে থেকে চীনে সেটা শুরু হয়েছে। ইউরোপে আসছে সেটা অনেক পরে, এবং ইউরোপে আসছে যখন তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়। কিন্তু রেনেসা পিরিয়ডের সময় বাইবেল টাইবেল বা তার আগে বাইবেল টাইবেল আসতো, সেগুলো প্রিন্টেড হতো হচ্ছে সাফকা, মানে এশিয়াতে হতো, ইউরোপে তেমন একটা কোনো কিছু হতো না, কারণ তাদের সেই ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল না। অলঙ্কৃত মানে এই পেন্টিং এর মধ্যে দিয়ে বা ফ্রেস্কো পেন্টিং এর মধ্যে দিয়ে আপনার সাধারণ মানুষদের মধ্যে হচ্ছে ধর্মের যে আলো সেটা ছড়িয়ে দাও, বা ধর্মের যে জ্ঞান সেটা সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দাও। যার কারণে তারা যে টেকনিকটা শুরু করেছিল সেটা হচ্ছে যে যদি ভিজুয়ালি যদি আপনার জ্ঞান দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে বেশি মনে রাখবে। এটা কিন্তু অসাধারণ একটা চিন্তা, যেই চিন্তার মাধ্যমে আপনি যে ছোটবেলা থাকতে অতে অজগর, এই যে অজগর আঁকা, আতে আম, আমটা আঁকা, এই একে একে যে ব্যাপারটা, এটা কিন্তু কেন করা হয়েছে না বাচ্চারা যেন এটাকে মানে স্বচক্ষে যদি দেখতে পারে বা ইয়ে করতে পারে তাহলে তার মনে থাকবে সবচেয়ে বেশি। সেজন্য আর একটা মজার ব্যাপারটা যে গান্ধীজি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আর্টের দিক থেকে, যে আপনার বাচ্চাকে অক্ষর জ্ঞানের আগে অবয়ব জ্ঞান শেখান। অবয়ব জ্ঞানটা কি? এই অবয়ব জ্ঞানটাই হচ্ছে হলো আর্টের যে জ্ঞান। মানে আমটার যদি অবয়ব সম্পর্কে তার ধারণা দেওয়া হয় তাহলে সে আমটা সম্পর্কে মনে রাখতে হবে, এবং অক্ষর জ্ঞান সম্পর্কে তখন তার অবগত হতে সে বাধ্য। তো সেটা একটা পার্ট। তো যার কারণে এই টিভিএডেড মানেতে আপনার এই জিনিসটা আছে রিপ্রেজেন্ট হচ্ছে যে আসলে কি হবে না হবে, এবং সেখানে যে একটা পার্সপেক্টিভের ব্যবহার আছে, সেই পার্সপেক্টিভের ব্যবহারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, মানে যে পার্সপেক্টিভটা একটা দিকে গিয়ে মিলবে, এবং দেখবেন কেন্দ্রবিন্দু হচ্ছে জেসাস, এবং এই জেসাসকে কেন্দ্র করে যদি আমরা এদিক থেকেও যদি লাইন টানি, মানে বাম দিক থেকেও যদি হাতের বাম দিক থেকেও লাইন টানি, দেখবেন কেন্দ্রবিন্দু হচ্ছে যিশু, তাই সব কিছুই ওই কেন্দ্রবিন্দুতে এসে মিলিত হচ্ছে। এবং পার্সপেক্টিভের কারণে ফিগারগুলো বা ফিগারের দাঁড়ানোর যে ব্যালেন্স ওই অনুযায়ী দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা আর্লিয়েস্টটা শুরু করে ইতালির রেনেসার দিকে যাব, ঠিক আছে? আরো কোনো প্রশ্ন আছে? মানে আপনাদের কি বোর লাগছে কি, না কি বুঝতে পারছেন কি না সেটাও বুঝতে পারছি না। যদি না জি বুঝতে স্যার, পারেন বুঝতে পেরেছি। করতে পারেন। আপনাদের এটা যদি বুঝতে পারেন তাহলে সবচেয়ে ভালো সুবিধা হবে, যখন লিখতে যাবেন আপনাদের কিন্তু বেশিরভাগ প্রশ্নের মধ্যেই ইমেজ ভিত্তিক প্রশ্ন আসবে। আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে প্লেটটাকে ডিসকাশন করতে হবে, মানে ইমেজটাকে নিয়েই আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের দিকে যেতে হবে। তো সুতরাং আগের মতো অবস্থানে নেই যে লিওনার্দো সম্পর্কে লিখো, রাফায়েল সম্পর্কে লিখো, এমনটা না। হ্যাঁ স্যার, বুঝতেছি। যে কোনো জিনিসকে নিয়ে লিখতে হতে পারে, যার কারণে আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ক্ষমতা থাকতে হবে, বা আপনাকে যেটা পড়ানো হচ্ছে কেন হচ্ছে, সোশ্যাল সার্কামস্টেন্সটা কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আবার এখানেও দেখবেন যে আরেকটা ইন্টারেস্টিং পার্টের যেটা, সেটা দেখবেন যে প্রতিটা মাথার উপরে দেখবেন হলো ব্যাপার আছে, খেয়াল করেছেন? দেখতে পাচ্ছেন? এবং হলোগুলো যে একটু আধ্যাত্মিকতার জায়গাটাই বোঝানোর জন্য সেই ব্যাপারটা ক্রিয়েট করেছে। আর সাধারণ লোক হচ্ছে 2 জন, মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 2 জন সাধারণ মানুষ, এবং এরা যে সাধারণ, সেই সাধারণের ব্যাপারটার মধ্যে দিয়ে এটা যেমন আছে, আর এটা হচ্ছে পোশাক আশাকের ব্যাপারটাতে কিন্তু খুব খেয়াল করলে বোঝা যায়। সম্ভ্রান্তরা সবসময় কি থাকে? সম্ভ্রান্তরা সবসময় একটু সুটেড বুটেড থাকে, তাই তো?
কিন্তু এই যে সম্ভ্রান্ত না, এটা কিন্তু ন্যাচারাল একটা জায়গা থেকে, এটা এক ধরনের সিম্বলিজম, যে সাধারণ মানুষের ব্যাপারটাও কিন্তু ওইভাবে রিপ্রেজেন্ট করা হয়, যে এরা ওভাবে শুটেড বুটেড হয়ে আসে না, মনে হচ্ছে যে এরা একটা কর্মচারী বা সাধারণ মানুষ, এরা এই সময়কার আমাদের সাথে মিলতে মিশতে থাকতে পারবে না এমন একটা ব্যাপার। কিন্তু হাইডেনের সাথে গিয়ে দেখবেন সবাই একসাথে মিশে গেছে, কে কোনটা সেটা আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, সেটা পরবর্তীতে আসবো। এতটুকু মধ্যে দিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা বলতে পারেন, যদি না বুঝেন তাহলে আবারও বলতে পারবো বলে মনে হয়। স্যার, আমরা যে এই পেন্টিংটা দেখতে পাচ্ছি যেটা এখন স্ক্রিনে আছে স্যার, এটা তো মানে একদম সেন্টার পয়েন্টে আসলে যিশুকে রিপ্রেজেন্ট করা নাই স্যার, মানে একটু পাশে স্যার। এখন মানে সেন্টার পয়েন্ট বলতে কি মানে একটা মিডিল কোনো জায়গাকে মানে চিন্তা করে নেওয়া হয় যে এতটুকুর মধ্যেই এটা হবে? মিডল পয়েন্টে নাই বলতে কোন দিকে মিডল পয়েন্টে? স্যার এখানে যদি আমরা দেখি যে যিশুর যেটা আপনি পার্সপেক্টিভটা যেটা দেখিয়েছেন স্যার, এখানে যদি আমরা ছবিটা ইন টোটাল দেখতে যাই তাহলে কিন্তু যিশু একটু একটু বাম দিকে একটু বেশি আছে, মানে না, বাম দিকে বেশি নাই, মিডল পয়েন্টে আছে। বরঞ্চ যে কারণটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আপনার বলি, সেটা হচ্ছে যে বিল্ডিং এর কারণে ব্যালেন্সটা ডান দিকে সবচেয়ে বেশি, আর বাম পাশটা অকুপাইড হয়ে গেছে। আবার দেখেন দিকে যে ফিগারটা দিয়েছে সেই ফিগারটা মানে ওই যে দেওয়া ন্যারেটিভলি, তাকে যে মাছ ধরার কথা বলেছে না, মাছের থেকে নিলেই টাকাটা আসবে, সে মাছ ধরতে গেছে, মাছ যে মাছটা আসছে সেটা ধরতে গেছে। এই যে টোটাল কম্পোজিশনের যে ব্যাপারটা, এটা একটু বিশৃঙ্খল কম্পোজিশন আছে। টোটাল যদি হিসাব করেন আছে, সে মিডলেই আছে কিন্তু ইনব্যালেন্স টাইপের আছে, যে সব দিকে সমপরিমাণ ব্যালেন্স নেই, যার কারণে ডান দিকটা আপনার কাছে খুব বেশি মাত্রায় ভারী মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে বেশিরভাগই এই ফ্রেস্কো গুলো আপনার দেওয়ালে আঁকা থাকে, ফ্রেস্কো পেইন্টিং গুলো, এটা ক্যানভাসে না, যার কারণে যেটা হয় যে পিলারের যে অংশটা সেটাও মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, জাস্ট ইমেজটাকে নেওয়া হচ্ছে। কর্নারে দেখেন যে পিলারের কিছু অংশ, দুই পাশে পিলারের কিছু অংশ ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন? মানে জাস্ট ইমেজটাকে দেখানোর জন্য ওই পিলারের অংশগুলো নেওয়া হচ্ছে। কিন্তু জেসাস বেসিক্যালি মিডলেই, যদি খেয়াল করেন, যদি হিসাব করেন মিডলেই, মোটামুটি উনি মিডলেই আছে, অন্য কোথাও নাই, মানে বাম দিকে নেই, মিডলেই আছেন, কিন্তু ডান দিকের জায়গাটা প্রচন্ড ভারী। আর লিনিয়ার পার্সপেক্টিভের হিসাব হচ্ছে আপনার ট্রেনের মতো, ট্রেনের লাইনের মতো, একটা কেন্দ্রবিন্দুতে গিয়ে মিলবে, বুঝতে পারছেন? ওয়ান পয়েন্টের লিনিয়ার পার্সপেক্টিভ মানে হচ্ছে একটা বস্তুকে কেন্দ্র করে সেটা একটা পার্সপেক্টিভে গিয়ে মিলে যাবে, যার কারণে যদি জেসাসের ফেসটাকে মিডল পয়েন্ট ধরা হয়, আপনি যখন পার্সপেক্টিভ দেখবেন তখন আই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন বসে থাকেন তখন একটা আই লেভেল হয়, যখন কুজু হয়ে থাকেন তখন একটা আই লেভেল হয়, যখন দাঁড়িয়ে থাকেন তখন একটা আই লেভেল হয়, আবার যখন ছাদে থাকেন তখন একটা আই লেভেল হয়। আই লেভেলের সীমানা কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন রকম। এখন আমরা যখন দেখি ছবিটা, তখন কম্পোজিশনের প্রথমেই চলে যায়, দেখবেন আই লেভেলটা চলে যায়, যখন বসে থাকবেন আই লেভেলটা চলে যাচ্ছে জেসাসের দিকে, মানে কেন্দ্রবিন্দুটা সেখানে। আর্টিস্ট ইচ্ছে কিন্তু সেই জায়গাটাই তো আপনাকে কেন্দ্রবিন্দু করেছে। এটা আর্টিস্টের হচ্ছে, একটা আর্টিস্টের মানে প্লেইং এর জায়গাটা কোথায়, কাকে আপনি সরাসরি দেখাবেন, এটা কিন্তু আপনি নিজেও জানেন। আপনি যখন একটা পেন্টিং করেন, সাবজেক্টের দিকে ঘুরে ফিরছে এসে আপনার লেবুর দিকেই তাকাতে হবে, বোতলটার দিকেই তাকাতে হবে। কিভাবে করেন সেটা চারপাশে ব্লার করে হলেও, লাইট শেড দিয়েও আপনি কিন্তু এই কাজটা করে থাকেন, তাই তো? তো সেই ক্ষেত্রে এই মিডল কম্পোজিশনের দিকেই আছে, মানে মিডল কম্পোজিশন মানে মিডলে রেখেছে জেসাসকে একদম মধ্য। আপনি যদি স্কেল দিয়ে বা কলম দিয়ে যদি মাপেন, আপনি খেয়াল করে দেখতে পারবেন পিলারের দিকে মিডল কম্পোজিশনই আছে, কিন্তু আপনার চোখে মনে হচ্ছে যে উনি বাম দিকে আছে এই কারণেই, কারণ ডান পাশে যে চার্জটা হচ্ছে, বিল্ডিং টাইপের যেই বিল্ডিংটা হচ্ছে, এটা অনেকটা ভারী হয়ে গেছে, জি স্যার, এই জন্য জি স্যার, একটু বুঝতে এমনটা পেরেছি। লাগার বিষয়টা বেশি। আর একটা হচ্ছে লাইট শেডের ব্যবহারটা দেখবেন যে মোটামুটি আছে, সোর্সটা পাওয়া যায় না, কিন্তু পায়ের নিচে যে শ্যাডো বা এই লাইট শেডের যে শ্যাডো পড়তেছে এটা কিন্তু পাওয়া যাচ্ছে, যার কারণে এটা একটু থ্রি ডাইমেনশনাল জায়গা থেকে ক্রিয়েট করে।
আগেরটা যেমন 2 ডাইমেনশন ফ্ল্যাট সারফেসে মনে হয় কোনো পুঁথি বা কোনো পটচিত্র এরকম মনে হতো, যেটা ফার্স্ট দেখেছিলাম, তাই না? একদম ফ্ল্যাট সারফেস, কোনো কিন্তু পার্সপেক্টিভ পাওয়া যায় না। কিন্তু এই সাইডে এটা যেমন একটা পার্সপেক্টিভ আছে, আবার পিছনে ন্যাচারাল পার্সপেক্টিভ, দেখবেন একটা নদী দূরে চলে গেছে, মানে চোখটা প্লে করছে, মানে চোখটা বিভিন্ন অংশ গিয়ে ঘুরছে, চোখটা বাধাগ্রস্ত হচ্ছে না, যার কারণে কম্পোজিশনের ক্ষেত্রে একটা ভালো কম্পোজিশন অত ভালো কম্পোজিশন না হলে একটা কম্পোজিশন যেখানে চোখটা প্লে করে জেসাসকে কেন্দ্র করে পিছনের দিকে চলে যাচ্ছে, তো সেটা এটার আরেকটা বৈশিষ্ট্য বলা যায়, মানে লাইট শেডের ব্যবহারটা আমরা কিন্তু এখানে দেখতে পাই মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে? That's it. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এইখানে থাকুক। আজকে হচ্ছে রবিবার, তাই তো? জি স্যার। স্যার আজকে সোমবার মেবি। সোমবার? ও হ্যাঁ, সরি রবিবার দিন তো আপনার সাথে, সোমবার আজকে, তাহলে বুধবার দিন তো আপনার সাথে ক্লাস আছে, তাই তো? জি স্যার। বুধবার দিন বসলাম, আর বৃহস্পতিবার দিন বসে আমরা ঈদের একটা ছুটি পালন করি। কারো কোনো আপত্তি নেই তো? নাকি শুধু বুধবার দিনে বসতে চান? স্যার ওরা যা বলবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে জি, জানিয়ে স্যার। বুধবার দিন রেগুলার তো ক্লাস আছেই, একটা ক্লাস আমরা পাচ্ছি, যদি বাড়তি একটা ক্লাস করতে চাই তাহলে সেটা বৃহস্পতিবার দিন হতে পারে, আর না হলে আজকে সোমবার টানা হয়ে যাবে। বুধবার বৃহস্পতিবার দিন হলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো। আচ্ছা স্যার। ঠিক আছে, সেটা আপনারা মেসেঞ্জারে বা ইয়েতে আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন, তাহলেই হবে। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে ভালো থাকেন সবাই। জি স্যার, আপনি ভালো থাকেন। নমস্কার স্যার। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।